3 দিন যাবৎ আমি এই ঘটনা পরে শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কাটাইতেছি, আমি এখানে আসতে পারি না। আমার এই জায়গায় পিস্তল ধরছে, আমার গলায়, আমার মেয়ে আসা জড়ায় আমার পাঞ্জাটা ধরছে। বাবা আমাকে হেফাজত করো। নিজের চোখের সামনে দিনের বেলায় বাবা হাদিউল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে 16 বছরের মেয়েকে তুলে নিয়ে গেছে অপহরণকারীরা। মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে না পেরে এভাবেই আহাজারি করছেন পিতা হাদিউল ইসলাম। আমার মেয়েটা বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিল না, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। হাদিউল ইসলাম পেশায় একজন ইমাম। নিজের মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হলে প্রতিটি বাবার চোখেই এমন অশ্রু ঝরে। এমন নির্মম ঘটনা সিনেমার গল্পেই দেখা যায়, তবে বাস্তবে একজন পিতার সঙ্গে এমন নির্মম ঘটনাই ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। বেশ কিছুদিন ধরে তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একই এলাকার আবিদ নামের একজন যুবক দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। পরিবার থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে তা উপেক্ষা করে। এক পর্যায়ে তারা অপহরণের হুমকি দেয়। আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। আর এই হুমকির পরেই দিনে দুপুরে আবিদ ও সুমিত সহ প্রায় 10 জনের একটি দল এবং আরও 25 থেকে 30 জন অচেনা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাদিউল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে মাদ্রাসা পড়ুয়া মেয়ে ফারিহাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের হুমকিও দেয়। এই ঘটনার 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনও মেয়েকে উদ্ধার করতে পারেনি বাবা হাদিউল ইসলাম। আমি হাদিউল ইসলাম, মাওনা বাজারের পাশে মাওনা ইউনিয়ন 1 নং ওয়ার্ডে বাইতুল মুত্তাকিন জামে মসজিদের ইমাম। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইমামতি করি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আমি ফায়ার সার্ভিসের সামনে মমিন মোল্লা স্যারের বাসায় ভাড়া থাকি আমার ফ্যামিলি নিয়ে। দীর্ঘদিন যাবৎ পাশের আমার বাড়ির পাশেই এখানে স্থানীয় সুরুজের ছেলে আবিদ আমার মেয়েকে উত্ত্যক্ত করত, রাস্তায় যাওয়া আসার পথে বিভিন্নভাবে জোরপূর্বক হেনস্থা করার চেষ্টা করত। এই ঘটনা আমি জানার পরে গত বুধবার দিন স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা একটা সমঝোতা আমরা করার জন্য বসি। সর্বশেষ নেতৃবৃন্দ আমাদেরকে আলোচনা করার পরে আমার মেয়ে আমার কাছে রাইখা, মানে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এরকম একটা ইয়ে করে আমার কাছ থেকে 1:15 দিকে, দুপুর 1:15 দিকে আমাকে মেয়ে বুঝাইয়া দিয়ে তারা চলে গেছে। পরবর্তী চলে গেছিল না, মেয়ে জোরপূর্বক নিয়ে গেছিল আগে এর আগে পয়লা বৈশাখের দিন। পরে আমার মেয়ে তাদের মাধ্যমে, মেয়ের ছেলের যেটা তাদের মাধ্যমে তারা ওই কোথায় নিয়ে গেছিল পরে জানতে পারছিলেন কিভাবে নিয়ে জোরপূর্বক নিয়ে গেছিল। পরে আমার মেয়ের কাছ থেকে আমি যা জানলাম, এইখান থেকে ব্লেড এবং খুর দেখায় আমার মেয়েকে নিয়ে গেছিল। ওই এখানে নাম নাকি সুমিত একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। তার নাম আবিদ, তার পিতার নাম সুরুজ। এইখানে আমার বাসার সামনেই তার নিজস্ব বাজিতে এর একটা দোকানদারি করে। তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল, একদিন ছিল। পরবর্তীতে তার জেডার এবং এলাকার বাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকা মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে দৌড়াইয়া গেলে আমার জড়াইয়া ধরে বলতেছে, আব্বু আমার এরা জোর করে অস্ত্রে মুখে থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল, এর মধ্যে এখানে স্থানীয় এই এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিল্লাল হাসপাতালের প্রতিষ্ঠাতা চাই গেছে না জোর করে গেছে, বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল, আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না এবং আমি তার সাথে আর যাবও না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাইয়া দিয়ে 1:15 বাজে চলে দেয়, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাইরে শুরু করে দিছি। এক পর্যায়ে আমি আবার
উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়ি নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি এই দেশ চাই, আমি চলে যাবো। কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও পর্যন্ত পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল হাজি তারা বলল যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি 53 ফোন দেন। আমি 53 ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এইখানে বড় আটকানো ছিল, এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তীতে যখন আক্রমণ করতেছে আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুষ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে, দৌড়ায় আইসা এরা আমাকে এখানে থেকে পিস্তল বার করেছে, কাঙ্কির ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার সাথে এই ঘরের ভিতরে। এগুলো কিসের? আমি বলতেছি আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমে 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই তখন তারা বাহির থেকে শাবল দিয়া, পাড়ায়া, সেনা, হাতুড়ি, হেমার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছে। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ছেড়ে দে, গুলি করে তোরা মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে আইসা জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা দে, নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলারা, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি 53 ফোন দেই, এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা এলাকার কয়েক শত মানুষ এইখানে আসছে। তার পিছনে আমি পরে যতটুকু জানতে পারলাম, এখানে স্থানীয় ছাত্র দলের যে আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য সম্ভবত, আমি জানি না কোন পদে বা কি আছে। আর ওই সুমিত ওইরকম পরবর্তী এই 2 জনেই পরবর্তীতে তাদেরকে যারা শেল্টার দিছে তাদের নেতৃত্বে যারা এখানে আসছিল। আমার মেয়েও বলছে পাপ্পু একটা ছেলে, ও আর সুহান। আমি পরবর্তীতে তাদের নাম জানতে পারলাম। হ্যাঁ, আমি পরবর্তী সুহান এরা কারা? এরা নাকি ছাত্রদল করে। আচ্ছা, এরা ছিল এখানে? হ্যাঁ, এরা ছিল। এরা আমার বাসার থেকে এরা আমার কি বলছে মেয়ে দিবেন না। আমি বলছি না ভাই, আমি মেয়ে দিব না। কি করতে হইব? যে মেয়ে, আমাদের মেয়ে আমরা নিয়ে যাবো। কেমনি নিয়ে যাবেন? জোর করে নিয়ে যাবো। এই কথা বলে আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে তাদের। তারপরে সুহানের সাথে আপনার কথা হয়েছিল? না, আমার কথা হয়নি। ওই শাহজাহান সজল ভাই ছিল, আমার বড় ভাই ছিল। আমাকে সাবেক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক সদস্য। আমি ওনাদেরকে আনছিলাম আমার জীবন ইজ্জত ভিক্ষার জন্য, যেন আমাকে বের করে দেখ, আমি কোন রকম আমার এলাকায় চলে যাই, গফরগাঁও। তাদের মাধ্যমে কি আপনি ওই যে ওদের পরিচয় জানতে পেরেছেন, ওই যে ছাত্র দলের? হ্যাঁ, পরবর্তীতে আমি জানতে পারলাম যে এরা কারা এই করছে। কার মাধ্যমে জানতে পেরেছেন? আমি আমার এই রিলেটিভ মানে বন্ধু বান্ধব অনেকেই আছে, তাদের কাছে জিজ্ঞেস করলাম ওই সুন্দর ছেলেটাকে। পরে আমার মেয়েও বলছে আব্বু এই পাপ্পুরে ধরো, এটাই সমস্ত নাটের গুরু। যখন এই ঘরের মধ্যে আসছে আমার মেয়ে ঘরে, তখন আমার মেয়ে আমাকে বলছে আবু এই পাপ্পু সমস্ত নাটের গুরু। আমি তখন এখানে যারা ছিল তাদেরকে বললাম, এটা কি আগের দিনের গত বুধবার দিনের ঘটনা ভাই। তারপরে এই ঘটনার পরে 53 লাইনে আমি ফোন দিছি কয়েকবার। আমি আইনের আশ্রয় চাইছি, আমি আমার জীবন ভিক্ষা চাইছি।
আমি এদের কাছে করজোরে আমার ইজ্জত ভিক্ষা চাইছি, জীবন ভিক্ষা চাইছি, কোনো কিছুই পাই নাই। আমার মেয়েটা নিয়ে গেছে, তারপরে প্রশাসনের লোক আসছে, আসার পরে আমাকে সহকারে থানায় নিয়ে গেছে, এজাহার লিখছে, কিন্তু এখন পর্যন্ত 2 দিন হয়ে যাচ্ছে আজকে। আমার মেয়ে আছে না নাই তাও কইতে পারি না, এবং এরকম বলতেছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 1-12-10 সালে জন্ম। 15 বছর 4 মাস। আচ্ছা। এরপরে আমি এরপরে এই আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছি। এরপরে কতজন আসামি দিয়েছেন? আমি চিহ্নিত করেছি 10 জন, অজ্ঞাতনামা আরো 25-30 জন এখানে আছে। আমি সবাইকে কতজন গ্রেফতার হয়েছে মামলায়? গ্রেপ্তার হয়েছে এই পর্যন্ত 4 জন চালান হয়েছে, এজাহারভুক্ত 3 জন, পরবর্তীতে আরো অজ্ঞাতনামা তাদেরকে এড করা হয়েছে। আর গত রাত্রেও আরো 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মূল আসামি যে আবিদ, মূল আসামি আবিদ এখনো গ্রেপ্তার হয় নাই, এবং যে অস্ত্রটা মামলায় পাপ্পুকে আসামি করেছেন? না, আমি তার নাম জানতাম না, তখন ওই সময় আমি তার নাম জানতাম না। আচ্ছা। আমি অজ্ঞাতনামায় আমি তার নাম জানতাম না। পাপ্পুর নাম কি অজ্ঞাতনামায় যাবে পরবর্তীতে? আমাকে যখন দেখলেই চিনবো, তখন আমি ইন্ডিকেট করবো, হ্যাঁ এটাও ছিল, আমি বলবো। আচ্ছা। আর এমনিতে প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা বলতে প্রশাসনের ভূমিকা বলতে আমি বলি, এখান থেকে ওসি তদন্ত, ওসি অপারেশন, ওসি উপজেলা কি জানি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবার কাছে আমি বলছি। তারপরে এএসপি এবং এসপি মহোদয়, গাজীপুর পুলিশ সুপার, ওনার কাছেও আমি জানাইছি এবং ওনার কাছেও বলছি। সর্বশেষ আমি গতকালকে আমি আমাদের টিউনু মহোদয়ের কাছেও গেছি, টিউনু মহোদয় বলছে কিন্তু প্রশাসন চাপ দেয়, এবং আমাদের এমপি মহোদয় পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় একাধিকবার ফোন দিছে এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য। জানি না কার ইয়াতে এখন পর্যন্ত মূল আসামি ধরে না, আমার সাথে সমঝোতার কথা বলে। আমি জানি না আমার মেয়ে বাচ্চা আছে কিনা ভাই। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মেয়ে আছে না নাই এটা জানতে চাই। আমি একজন ইমাম হিসেবে দেশের সমস্ত ইমামের কাছে আমার দাবি, আমার ইজ্জত গেছে, এটার জন্য আমি বিচার চাই। আপনাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, প্রশাসনের কাছে এবং প্রশাসনের সর্বোচ্চ যারা আছে, আমি উপজেলায় সবাই জানাইছি, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। যেহেতু সমঝোতার কথা কে বলে? সমঝোতার কথা বিভিন্ন জনই বলে, এটা পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে কেউ বলেছে? প্রশাসনের পক্ষ থেকে এখন এরকম কেউ বলে নাই। কাছেও তারা কি দাবি জানায়, আমরা তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই এবং কথা বলতে চাই। আপনি কি দেখলেন এই যে এই যে ঘটনা ঘটছে, এটা বাংলাদেশের মধ্যে এরকম কোন ঘটনা কোন জায়গায় ঘটছে কিনা এটা আমি জানি না। এরকম একটা মর্মাহত ঘটনা, সন্ত্রাসী কায়দায় এরকম ঘটনা ঘটে না। যেই ঘটনাটা ঘটছে, একজন খতিব ইমাম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এরকম ভাবে ছিনায় নেওয়া গেল, এটা কেউ পারলো না বাধা দিতে, ইয়া করতে। তারা এত বড় সন্ত্রাসী। আমরা চাই যে প্রধান আসামি আবিদ সহ এবং সকল আসামিকে গ্রেফতার করা, আর অতি দ্রুত, যত সম্ভব দ্রুত এই মেয়েকে উদ্ধার করা। মানে মেয়ে বেঁচে আছে না মারা গেছে এটা আমরা বলতে পারি না। আমরা চাই আমাদের ইসলামী ঐক্য জোট, হেফাজতে ইসলাম, সারা দেশবাসীর পক্ষ থেকে আগে আমাদের মেয়েকে উদ্ধার করা, তারপরে আমাদের অন্য ব্যবস্থা নেওয়া এবং সমস্ত আসামিগুলো ধরা। এখনো দেখা যায় আসামিদের সমস্ত দোকানপাট গুলা খোলা, ব্যবসা বাণিজ্য বাড়িদের সবকিছু চলতেছে, মার্কেট চলতেছে, কিভাবে চলে এটা আমার বুঝে আসে না। আমি প্রশাসনকে বলবো, একেবারে দিনে দুপুরে এই ঘটনা ঘটছে, যে সন্ত্রাসীরা মব সৃষ্টি করে দিনে দুপুরে এই ঘটনা ঘটানো হয়েছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি না হয়, আমরা আজকে বাদাসর মানববন্ধন করব, পরবর্তীতে আমরা দেশের ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিব, যে বাধ্য করব এই সরকারকে এবং প্রশাসনকে যাতে আসামি ধরে। এই জন্য আমরা চাই অত্যন্ত দ্রুত সময় যেন এটা আসামিকে ধরা হয়। 1 নম্বর আসামি সহ যারা সহযোগী যারা ছিল সকল আসামিকে যেন ধরা হয় এবং উপযুক্ত বিচার চাই। কতটুকু জানেন আমরা একটু যুক্ত হতে চাই। আপনি ভিতরের দিকে আসসালামু আলাইকুম। আমি শ্রীপুর পৌর ইসলামী ঐক্য জোটের পৌর সভাপতি, উনি আমার বন্ধু মানুষ। তা আমরা যতটুকু শুনতে পারছি,
একটা ফিল্ম স্টাইলে দিনে দুপুরে বিকাল 3টা 3:30টার দিকে অস্ত্র ঠেকিয়ে একটা অপ্রাপ্ত বয়স্ক এই যে, মেয়ে, হ্যাঁ, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, তাকে দিনে দুপুরে এভাবে একেবারে সন্ত্রাসী কায়দায়, বাংলাদেশে আমাদের শ্রীপুরে এরকম ঘটনার কোন সময় ঘটে নাই। আমরা শোনার পরে ওনার কাছে আসছি, আমরা পরিদর্শন করলাম, দেখলাম এবং এই ঘটনার নিন্দা জানাই। আমরা ইউনু স্যারের সাথে, তারপরে শ্রীপুর ওসি মহোদয়, ওনাদের সাথে কথা হয়েছে। এমপি সাহেব থানায় ফোন করছেন, আসামি ধরা হয়েছে বটে, কিন্তু মূল আসামি যারা, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। অনেকে প্রশ্ন তুলছেন যে মেয়ের সাথে কি ওই ছেলেটার সম্পর্ক ছিল কিনা। আমার কথা হলো, মেয়ের সাথে যদি সম্পর্কই হইতো তাহলে তো ও মেয়েকে বলতো যে তুমি অমুক জায়গায় আসো, আমি রেডি আছি, মেয়ে এমনি চলে যেত। অথবা মেয়ে বলতো যে না, আমি ইচ্ছা করে আইছি। তাহলে অস্ত্র ঠেকায় ফিল্মের স্টাইলে এইভাবে ভাঙচুর কইরা, পিস্তল ঠেকায়া, এরা কোন ধরনের সন্ত্রাসী? এরা পিস্তল পায় কই এই দেশে, নতুন সরকারের দেশে? হ্যাঁ, এরা পিস্তল ঠেকায় মেয়ের বাবার বুকে অস্ত্র ঠেকায়া নিল, তাহলে মেয়ের সাথে সম্পর্ক ছিল আমরা কিভাবে বুঝি? সম্পর্ক থাকলে মেয়ে স্বেচ্ছাই যেত, কিন্তু মেয়ে তো অস্ত্র। প্রায় আজকে 46 ঘন্টা চলছে, 45-46 ঘন্টা চলছে। এর ভিতরে কিছু আসামি হলেও, অ্যারেস্ট হলেও, মূল আসামি যারা, তারা দিব্যি ঘোরাফেরা করতেছে বিভিন্ন জায়গায় এবং আতঙ্ক সৃষ্টি করতেছে এবং সমঝোতার সৃষ্টি করতেছে, চেষ্টা করতেছে, হুমকি দিতেছে। সমঝোতা না হলে তাদেরকে মেরে ফেলবে, তাদের জীবনের কোনো হুমকি, তাদের এখন এর নিরাপত্তা নাই। এই ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কিত কিনা? এলাকাবাসী আতঙ্কিত, যেহেতু এটা অস্ত্রের ব্যাপার। আমরা এলাকার ময়মুরব্বী যারা আছে ওনাদের সাথে কথা বললাম, ওনারাও বলতেছে যে হ্যাঁ, এটার সুষ্ঠু বিচার হোক। হ্যাঁ, ওনারাও বলতেছে সুষ্ঠু বিচার হোক। সুতরাং আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমাদের শ্রীপুর, আমাদের সংগঠনের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই যেন দ্রুত মেয়েটাকে উদ্ধার করা হয়। একটা মেয়ে যার নাই, যার মেয়েকে সিনায় নেওয়া হয়ে গেছে, একটা অপ্রাপ্ত বয়স্ক, 15 বছর 4 মাস বয়স, এই মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, জীবিত না মৃত, ফ্যামিলি, তার মা বাবা কেউ বলতে পারতেছে না। সুতরাং আমরা যারা পিতা, আমাদের প্রত্যেকের তো সন্তান আছে, সেই জায়গা থেকে আমরা একটু বিবেচনা করে দেখি যে এই ফ্যামিলিটার কি একটা দুর্দশা, কি দুঃসময় পার করতেছে। সুতরাং আমি আজকে প্রশাসনের প্রতি এবং কর্তব্যরত যারা রয়েছেন তাদের প্রতি মানবিক দিক থেকে আমি আবেদন জানাই, দ্রুত যেন এটার মেয়েটাকে উদ্ধার করে এটার একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে সুষ্ঠু বিচার করা হয় এবং দ্রুত এই ধরনের জঘন্যতম আসামিদেরকে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। আপনার বুকে পিস্তল ধরেছিল? আমার এই জায়গায় পিস্তল ধরছে, আমার গলায়, আমার আচ্ছা, এই যে পিস্তল কে ধরেছিল? আর সুমিত আজকেও সুমিতের দুলাভাই এই স্বীকারোক্তি দিছে এসআই লালচানের সামনে। তার দুলাভাই বলছে আমার কেউ অস্ত্র ঠেকাইছে। এটা সুমিতের মানে পরিচয় কি? সুমিতের পরিচয়, সে এখানে করইতলা, এখানে এক ভাড়া থাকে, এখানে তার কি তা জানি না। সে একটা উশৃঙ্খল ছেলে, তার ফ্যামিলির সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। তার ফ্যামিলি তাকে আজকে যা জানতে পারলাম ত্যায্য করছে। সুমিত কি গ্রেফতার হয়েছে? না, সুমিত গ্রেফতার হয় নাই। সুমিতের কাছে অস্ত্র আছে। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতাছি ভাই। আমি গত 3 দিন যাবৎ আমি এই ঘটনা পরে শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কাটাইতেছি, আমি এখানে আসতে পারি না। আজকে মুফতি শামীম ভাই সহকারে উলামায়ে কেরামকে নিয়ে আমি আজকে আপনার ঘরে থাকতে পারতেছেন না। আমি আজকে ঘটনা পরে থেকে আজকে মাত্র বাসায় আসছি, আমি আসি নাই, আমি এখানে আসতে পারতেছি না ভাই। পাপ্পু ওরা কি একসাথে ছিল? পাপ্পু ছিল ওই সময় ছিল তারা।